প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো। তো আমরা বিগত ক্লাসে বিভিন্ন অধ্যায়ের উপর আলোচনা করছিলাম এবং সেই ক্লাসগুলি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং বাসায় এগুলো অনুসরণ করছো। আজকে শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের ষষ্ঠ অধ্যায়ের উপর আলোচনা করব। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং আমার ক্লাসটা মনোযোগ সহকারে অনুসরণ করো। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ অধ্যায়ের নাম হলো বীজগণিতীয় ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা, ক্লাসের শুরু থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ জিনিসটা কি? যদি মনে করো এটা একটা আয়তাকার ক্ষেত্র, এই একটা আয়তাকার ক্ষেত্র একটা পূর্ণ জিনিস। এখন যদি আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করি, দুইটা ভাগে ভাগ করে যদি আমি দুই খণ্ড করে ফেলি, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। তা আগে ছিল একটা অংশ, এখন হয়ে যাবে দুইটা অংশ। তাহলে একটা অংশকে আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেললাম, তো এটার নাম হলো ভগ্নাংশ। এখন যদি এটাকে আরও ভাগ করে ফেলি, সেগুলিকে বলা হয় ভগ্নাংশ। তাহলে আমাদের প্রত্যাহিক জীবনের সকল ক্ষেত্রেই ভগ্নাংশের ব্যবহার আছে, এটা তোমরা সবাই জানো এবং ক্লাস 4-5 থেকে ভগ্নাংশের সাথে আমরা পরিচিত হয়েছি। তাহলে আজকে আমাদের আলোচ্য যে বিষয়টা সেটা হলো বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো অনুসরণে 6.1 ভগ্নাংশ, বীজগাণিতিক ভগ্নাংশ। তো বীজগাণিতিক ভগ্নাংশ কাকে বলে সেটাকে আমি যদি বলতে চাই, তাহলে বলবো যে যদি কোনো ভগ্নাংশের হর এবং লব অথবা তাদের যে কোনো একটা হর অথবা লব অথবা দুইটাই বীজগণিতিক রাশি থাকে, তাহলে তাকে বলা হয় বীজগণিতীয় ভগ্নাংশ। তা আমরা পাটিগণিত বিভিন্ন ভগ্নাংশ পড়ছি, সেখানে ভগ্নাংশ কত প্রকার, কি কি সবগুলি আমরা জানছি। তাহলে বীজগণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বীজগণিতিক ভগ্নাংশটা কি সেটা বুঝতে পারছো আশা করি এখন, যে একটা হর অথবা লব অথবা উভয়ই একটা বীজগণিতিক রাশি থাকবে। তো বীজগণিতিক ভগ্নাংশগুলো শিখলে, অর্থাৎ এই অধ্যায়টা যখন তুমি জানবা, তখন আমরা কি কি শিখতে পারবো যে কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয়, কীভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয়, কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয়, তারপরে একটা ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকারে করতে হয়। এরপরে তুমি যখন উপরে ক্লাসে যাবা, তখন যোগ, গুণ, ভাগ, সরল প্রবৃত্তি করতে পারবা। তো আমাদের সপ্তম শ্রেণীতে শুধুমাত্র ভগ্নাংশের যোগ, বিয়োগ, সমহর বিশিষ্ট এবং লঘিষ্ঠ আকারে এই কয়েকটা বিষয় আলোচনা হবে। তাহলে আমরা প্রথমে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, এই একটা বৃত্তকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা মনে করি, তাহলে এইটাকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা মনে করি, এখন মনে করো আমি বৃত্তটাকে সমান দুইটা অংশে বিভক্ত করলাম। তাহলে আগে ছিল আমার একটি বৃত্ত, এই একটা বৃত্তকে যখন আমি দুইটা ভাগে ভাগ করলাম, তখন হয়ে গেল দুইটা বৃত্ত, অর্থাৎ এককে দুই ভাগে, এটা একটা ভগ্নাংশ, হাফ অংশ। তাহলে এটা পূর্ণ বৃত্তের কয়টা অংশ হলো? দুইটা অংশ। যদি আমি এটাকে একটু গাঢ় দিলে বুঝাই, তাহলে দেখো সম্পূর্ণ বৃত্তের মধ্যে দুইটা ভাগ করছিলাম, এর মধ্যে গাঢ় ভাগ হলো একটা, তাহলে এটাকে বলা হবে একটা ভগ্নাংশ। এখন যদি এটার মধ্যে একটা বীজগণিতিক রাশি থাকে, ধরো a/b, তাহলে এটাকে বলা হয় বীজগণিতীয় ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব, সেই ক্লাসের প্রথমে যে রাশিটা আছে সেটা হলো আমাদের একটা ভগ্নাংশ কিভাবে সমতুল করতে হয়, অর্থাৎ সমতুল ভগ্নাংশ। যদি মনে করো একটা ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে, তাহলে যে নতুন একটা ভগ্নাংশ পাওয়া যায় সেটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। মনে করো তুমি একটা ভগ্নাংশ আছে তোমার কাছে 3/5। এখন এটাকে যদি আমি উভয়কে যদি 3 এবং 5কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে যে নতুন ভগ্নাংশটা পাওয়া যাবে সেটাকে বলা হবে
এই এত এর সমতুল ভগ্নাংশ। তাহলে হর এবং লবকে সবসময় একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে গুণ করার ক্ষেত্রে আমরা শূন্য বাদে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করা হয় সে ব্যাপারে মোটামুটি একটু ধারণা পাইছো। এবার যদি আমি একটা বীজগণিতিক রাশির মাধ্যমে তোমাকে দেখাই, সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা প্রথমে জানলাম যে কয়েক খাতা কলম নেও এবং লেখো যে প্রথম যে জিনিসটা হলো বীজগণিতীয় ভগ্নাংশ কাকে বলে। বীজগণিতীয় ভগ্নাংশ সংজ্ঞাটা লিখে রাখো, ভবিষ্যতে জানতে পারবা, পড়তে পারবা। যদি কোনো ভগ্নাংশের লব, হর অথবা যে কোনো একটি বীজগণিতিক রাশি হয় তাহলে তাকে বীজগণিতিক ভগ্নাংশ বলা হয়। বীজগণিতীয় ভগ্নাংশ বলে। যেমন মনে করো 3x + 5/2, এটা একটা বীজগণিতিক ভগ্নাংশ। এখানে বীজগণিতিক রাশি আছে আর হর লব আছে, তো সেক্ষেত্রে এটাকে বলা হবে একটা বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে রাখো খাতায়, পরবর্তী সময় যখন দরকার হবে দেখতে পারবো। তাহলে আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, সেটা হলো যে সমতুল ভগ্নাংশ। একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, এটা আমরা সবসময় জানি যে হর এবং লব। তাহলে শূন্য ব্যতীত একটা ভগ্নাংশকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা হর এবং লবকে যদি গুণ করি তাহলে যে নতুন ভগ্নাংশটা পাওয়া যায় সেটাকে বলা হবে সমতুল ভগ্নাংশ। কোনো ভগ্নাংশের হর ও লবকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। তো শিক্ষার্থীরা দুইটা সংখ্যা চট করে খাতায় তুলে ফেলো। তাহলে যখন আমরা কোনো অঙ্ক করব, যখন তোমার কতে থাকবে, সাধারণত কতে থাকে যে এত এর সমতুল ভগ্নাংশ কত, সেক্ষেত্রে তুমি একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করবা। যেমন এখন মনে করো আমি একটা বীজগণিতিক ভগ্নাংশ লিখি যে আমাকে দেওয়া আছে a/b এর সমতুল ভগ্নাংশ লিখবো। তাহলে আমি লিখতে পারি এর সমতুল ভগ্নাংশ। সেই ক্ষেত্রে সমান দিয়ে লিখবো a কে মনে করো আমি c দিয়ে গুণ করলাম, b কেও c দিয়ে গুণ করলাম, তাহলে পাইলাম ac/bc। তাহলে ac/bc হলো a/b এর সমতুল ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা বুঝতে পারছো আশা করি। এখন আমরা আরেকটা নিয়ম জানবো, সেটা হলো ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা হয়, অর্থাৎ ছোট যত ক্ষুদ্র অংশে মানে সর্বনিম্ন পর্যায়ে নেওয়া যায়। যেমন তোমাকে লঘিষ্ঠকরণের একটা ধারণা যদি আমি দিই পাটিগণিতের একটা ভগ্নাংশ দ্বারা, মনে করো তোমাকে 10/4 একটা ভগ্নাংশ দেওয়া হলো, এটাকে বলা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। সেক্ষেত্রে আমরা করব কি,
যে এই 10 এবং 4 অর্থাৎ হর এবং লবের ন্যূনতম যে সাধারণ গুণনীয়ক মাধ্যমে প্রকাশ করতে পারি, যার চেয়ে এর চেয়ে আর সাধারণ গুণনীয়কে প্রকাশ করা সম্ভব না, সেটাকে বলা হয় লঘিষ্ঠকরণ। যেমন তুমি যদি এখন এটাকে লেখি যে আমরা যদি মৌলিক উৎপাদকের সাহায্যে হর এবং লবকে ভাঙ্গাই, তাহলে এটাকে লিখতে পারি 2 গুণন 5। সবসময় মনে রাখবো মৌলিক সংখ্যা, এটাকে ভাঙাইতে পারি 2 গুণন 2। তাহলে দেখো এখানে দুইটার মধ্যে সাধারণ রাশি আসছে কি 2 2। তাহলে আমি 2 2 যদি বাদ দিই তাহলে আমার প্রাপ্ত ফলটা কত দিয়েছে 5/2। তাহলে এই দেখো এই ভগ্নাংশের সবচেয়ে সাধারণ হর 5-এর নিচে নাই, তাহলে এটা হলো এত এর লঘিষ্ঠ আকার। এরকমভাবে বীজগণিতিক রাশিকেও আমরা লঘিষ্ঠ আকারে করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথমে বীজগণিতিক যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক এখানে যেমন 10-এর উৎপাদক আমি 2 এবং 5 বের করছি, তেমনভাবে যদি একটা বীজগণিতিক রাশি দেওয়া থাকে সেটাকেও আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যেমন একটা ছোট্ট অঙ্ক দেখি যে কিভাবে আমরা বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে আমি কিভাবে কাজগুলি মনে করার দেওয়া আছে কিউব বি বাই আছে এ স্কোয়ার। এই ভগ্নাংশটাকে আমি কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে এখানে যে এ কিউব বি আছে, তাহলে এর এখানে এ কিউব বলতে বুঝেছে 3টা এ। তাহলে এর কিউবের উৎপাদকগুলো যদি আমি লিখি তাহলে একটা এ, আরেকটা এ, আরেকটা এ, তাতে বি আছে। তাহলে নিচে হরে এ এ স্কোয়ার মানে এ ইন্টু এ। এবার দেখো এই দুইটার যদি আমি সবগুলো কমনগুলি বাদ দিই তাহলে আমার অবশিষ্ট থাকে শুধুমাত্র এ আর বি। যদি এটা মনে মনে কাটি, এটা মনে মনে কাটি, তাহলে অবশিষ্ট থাকে এ বি। তাহলে এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হবে এ বি। তো এরকমভাবে যদি কোনো রাশি দেওয়া থাকে তাহলে হর এবং লবকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা বিগত ক্লাসে উৎপাদক কীভাবে করতে হয় অনুসরণে 5.3-এর বিস্তারিত আলোচনা করছি। সেই ক্লাসটা যারা অনুসরণ করছো তারা আশা করি উৎপাদক সম্পর্কে অনেক জ্ঞান আছে। তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ তারপরে লঘিষ্ঠ আকার সমাহার করতে হলে আমাকে উৎপাদকটা খুবই ভালোভাবে আয়ত্ত থাকতে হবে। শিক্ষার্থীরা তাহলে লঘিষ্ঠকরণ মানে কিভাবে করতে হয় সে ব্যাপারে মোটামুটি একটু ধারণা পাইছো। তো এবার আমরা একটা অঙ্ক করি, তারপরে আরও একটু বুঝতে পারবা। তাহলে খাতা কলম নিয়ে রেডিও। প্রথমে আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো আমাদের মেইন বইয়ের অনুসরণী 6.1-এর। সবাই খাতা কলম নাও, বই সামনে নাও, তাহলে বুঝতে চেষ্টা করো যে 94 পৃষ্ঠা অনুসরণী 6.1-এর 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। আমি সবগুলো অঙ্ক করার চেষ্টা করব, তাহলে আমরা 1 থেকে করি, কারণ প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে বুঝতে হইব। 1 নম্বর প্রশ্ন আমি উঠাই। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার বাই বি, নিচে আছে এ কিউব সি। তাহলে খেয়াল করো আমি যে একটু আগে তোমাদেরকে যে অঙ্কটা বুঝাইছিলাম সেই অঙ্কের সাহায্যে এটা একটু বিশ্লেষণ করো। এখানে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তার সাথে গুণ আছে বি। তারপর ঠিক হরেরও দেখো এ আছে 3টা, 1টা 2টা 3টা, তার সাথে সি। এবার শিক্ষার্থীরা দেখো হর এবং লবের মধ্যে সাধারণ রাশি সাধারণ পদ কি কি আছে, এখানে এ, এখানে এ, এখানে এ, এখানে এ। তাহলে আমি সাধারণ পদগুলো যদি বর্জন করে ফেলি, বাদ দিয়ে দিই, তাহলে আমার অবশিষ্ট থাকে কি উপরে শুধুমাত্র থাকে বি আর নিচে থাকে এ এবং সি, এ এবং সি। তো সুতরাং এত এর লঘিষ্ঠ আকার হলো বি বাই এসি। আশা করি সবাই মনোযোগ সহকারে বুঝতে পারছো। যদি কোনো ভগ্নাংশের হর এবং লব একটা পদ বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমরা প্রথমে সে পদটাকে ভাঙতে চেষ্টা করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে দুই হর এবং লবের মধ্যে যে সাধারণ পদগুলো থাকবো, সাধারণ গুণনীয়কগুলো থাকবো, সেগুলোকে বাদ দেব। তাহলে যে নিট ফলটা থাকবে সেটাই হলো আমার লঘিষ্ঠ আকার। যেমন এখন আমি
এক পদ বিশিষ্ট একটা অঙ্ক করছি, এবার দুই পদ বিশিষ্ট একটা অঙ্ক করি। দেখো চার নম্বর অঙ্কটা আমি করি। এখানে দুই পদ আছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। তো শিক্ষার্থীরা একটা খেয়াল করো, এখানে যখন এক পদ ছিল তখন আমি এই এক পদকে উৎপাদকে বিশ্লেষণ করছি, অর্থাৎ স্কোয়ারকে দুইবার লিখছি, কিউবকে তিনবার লিখছি। এবার দেখো এখানে আমাদের দুই পদ আছে, মাঝে একটা প্রক্রিয়া চিহ্ন আছে। তাহলে যদি রাশি থাকে সেক্ষেত্রে আমরা উৎপাদক করতে গেলে কিছু কিছু নিয়ম ছিল। এর মধ্যে প্রথম একটা নিয়ম বলছিলাম যে প্রথমে আমাকে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা থেকে কমন নেওয়া যায় কিনা। এটা হলো উৎপাদকের কিছু নিয়ম আছে, 7-8টা নিয়ম আছে। এর মধ্যে 1 নম্বর একটা নিয়ম, যে আমার প্রদত্ত রাশি থেকে কোনো সাধারণ রাশি, সাধারণ পদ কমন নেওয়া যায় কিনা। তাহলে আমি দেখলাম যে উপরে আমার যে হর লব আছে, সেই লব থেকে আমি এক্স কমন নিতে পারি। এক্স কমন কেমনি নিলাম, দেখো এটার মধ্যে এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, তাহলে আমি একটা এক্স কমন নিলে এখানে অবশিষ্ট থাকে কি এক্স আর প্লাস, তারপরে এই এক্সটা তো সামনে চলে আসছে, তাহলে এখানে অবশিষ্ট থাকে শুধুমাত্র ওয়ান। তাহলে ঠিক অনুরূপভাবে হরের ক্ষেত্রে দেখো কি আছে, এখানে এক্স ওয়াই, এখানে শুধু ওয়াই, তাহলে আমি কমন নিতে পারি সাধারণ পদ ওয়াই। তাহলে ওয়াই কমন নিলে এখানেও ঠিক একই জিনিস অবশিষ্ট থাকে, এক্স প্লাস ওয়ান। এবার শিক্ষার্থীরা দেখো এখানে সাধারণ পদে তো তাহলে আমি যদি দুইটা বাদ দিই তাহলে আমার অবশিষ্ট থাকে এক্স বাই ওয়াই। তাহলে এটাই আমার নির্দিষ্ট উত্তর, অর্থাৎ এটির লঘিষ্ঠ আকার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভগ্নাংশকে এর চেয়ে ক্ষুদ্র আর কোনো আকারে প্রকাশ করা যায় না, এজন্য এটাকে বলা হয়েছে লঘিষ্ঠকরণ। এর থেকে ক্ষুদ্র, এর থেকে আর ছোট কোনো সাধারণ গুণনীয়ক নাই যা এত এর মাঝে অবস্থিত আছে। তো এই জিনিসটা কি বলা হয়, লঘিষ্ঠকরণ। তা আশা করি এই দুইটা রাশির এক পদ এবং এক রাশির মধ্যে দুই পদ থাকলে কিভাবে করতে হয় তোমরা ঠিক মতো বুঝতে পারছো। তারপরে এই ধরনের আরেকটা অঙ্ক আমরা করি, যে অঙ্কটা 5 নম্বর অঙ্ক, এক পদ বিশিষ্ট, কিন্তু এখানে সংখ্যা আছে। আগে আমরা যা করছিলাম সংখ্যা ছিল না, সবগুলি রাশি ছিল। এখানে তোমার সংখ্যা দেওয়া আছে 4a স্কোয়ার বি বাই আছে 6a কিউব বি। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের যখন বীজগণিতিক রাশি ছিল সেই রাশিকে আমরা উৎপাদক করছি। তাহলে এখানে 4 এবং 6 সংখ্যা আছে, যে সংখ্যাকেও আমরা গুণনীয়কগুলো লিখি। তাহলে 4-এর মৌলিক গুণনীয়কগুলো লেখো 2 × 2, তারপরে এ দুইটা, বি একটা। অনুরূপভাবে 6-এর গুণনীয়কগুলো লেখো, তাহলে 6-এর গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক লিখতে পারি 2 × 3, তারপরে এ কিউবের জন্য 3টা, তারপরে একটা বি। এই হলো আমার বিশ্লেষণ করা হইলো। আশা করি সবাই এই বিশ্লেষণটাও ঠিক মতো বুঝতে পারছো। আবার যারা যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবা অথবা ফোনে জিজ্ঞাসা করবা, আমি তোমাকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন দেখো এই হর এবং লবের মধ্যে যে যে সাধারণ পদ আছে সেই পদগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার অবশিষ্ট কী কী থাকে। এখানে একটা 2, এখানে 2, তাহলে 2 2 শেষ। তাহলে এখানে অবশিষ্ট থাকে একটা 2, নিচে থাকে 3, তারপর দেখো একটা এ, একটা এ, একটা এ, একটা এ, তাহলে শুধু থাকে উপরে বি আর নিচে থাকে আরেকটা এ এবং আর কিছুই থাকে না। সরি, দেখো এখানে একটা বি শেষ, তাহলে শুধু উপরে থাকে 2, নিচে থাকে 3 আর এ। তাহলে আমাদের শিক্ষার্থীরা এই ভগ্নাংশটি লঘিষ্ঠ আকার হলো এত। তাহলে এটি আমার নির্ণয়ের উত্তর বা আনসার। প্রিয় শিক্ষার্থী, এই বোর্ডের 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কটা খাতায় তুলে ফেলো। এখন আমরা যে উৎপাদকের যে ধাপগুলো ছিল, দেখো এখানে কিন্তু অলরেডি 2টা ধাপ আমি শেষ করছি। এবার আমাদের যে 6 নম্বর অঙ্ক আছে সেখানে আরেকটা নতুন আইটেম আছে, সেটা হলো উৎপাদকের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, যে তোমার যে রাশিগুলো দেওয়া থাকে সেই রাশিগুলোকে সূত্র তৈরি করতে হয়, সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে হয়। তাহলে উৎপাদকের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আশা করি সবারই মনে আছে, তবুও সবার সুবিধার্থে আমি সূত্রটা আবার লিখি। একটা সূত্র আছে এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা প্রয়োগ করে
আমি 6 নম্বর অঙ্কটা করব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগেও বিভিন্ন ক্লাসে বলেছিলাম যে আমরা বীজগণিতের অঙ্ক করার সময় যে অঙ্ক করি, আমি একটা কালার পেন্সিল দিয়া বা কলম দিয়া মার্জিনে বা পাশে ওই সূত্রটা লিখে রাখবো। তাহলে আমি ভবিষ্যতে অঙ্ক করতে গেলে বুঝতে পারবো যে আমি এবার কীভাবে করছিলাম। তো সেইভাবে আমি 6 নং প্রশ্নটার সমাধান করতে চেষ্টা করি। দেখো, এখানে আছে 2a minus 4ab by 1 minus 4b স্কোয়ার। তাহলে এখানে যে একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে যে উৎপাদকের প্রথম নিয়মটা যেটা, সে কমন নেওয়া যায় কিনা। আমি এখানে দেখি কমন নেওয়া যায় কিনা। এখানে 2a minus 4ab, তাহলে এখানে সাধারণ রাশি আছে 2 আর একটা আছে a। দেখো, এখানে প্রথম পদেও a আছে, দ্বিতীয় পদেও a আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আমি কমন নিব 2a। তাহলে আমি লবের কাজ দাগি করি। 2a কমন নিলে আমার দেখো কি থাকে, যেহেতু 2a কে 2a দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 1, ভাগফল আর কি, যেটা আমরা যেভাবে বুঝি। তারপর মাইনাস দিলাম, তারপরে 4ab কে যদি আমি 2a দ্বারা ভাগ করি, দেখো এই ভাগটা যদি আমি ছোটোভাবে করি, তাই 2ab বাই দিলাম 2a। তাহলে তুমি মনে মনে যদি কাটো, তাহলে 2 থাকলো, a কাটা গেল, শুধু b থাকলো, অর্থাৎ এটার রেজাল্ট পাও 2b। তাহলে এই 2bটা থাকলো এখানে 2b। শিক্ষার্থীরা, আশা করি একটু বুঝতে পারছো যে কিভাবে 2b আসলো, কিভাবে 1 আসলো। কমন নেওয়ার কাজটা আমরা উৎপাদককে বলছিলাম, এই জন্য এখানে আর বিস্তারিত বলতেছি না। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা আমাকে বলবা, আমি আবার প্রয়োজনে বারবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। এবার হরকে দেখো কি করা যায়। হরকে আমি এই সূত্রের আলোকে প্রয়োগ করব। তাহলে এখানে 1কে যদি আমি 1 স্কোয়ার লিখি, তাহলে কোনো অসুবিধা হয় না, কারণ 1 স্কোয়ার মানে 1ই। এটা তোমার জানা আছে যে 1-এর বর্গ 1ই হয়। তাহলে এই যে 4b স্কোয়ার আছে, এই 4b স্কোয়ারকে আমি কিভাবে বর্গ আকারে লিখব, এটা সবাই জানো, কারণ এখানে 4-এর বর্গমূল হলো 2 আর b স্কোয়ারের বর্গমূল 2b। তাহলে আমি টোটালটা লিখতে পারি 2b হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, এই সূত্র এটার সাথে এটা তুলনা করলে, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, লব যা আছে তাই থাকলো 1 মাইনাস 2b। তাহলে এটার সাহায্যে আমি লিখতে পারি 1 প্লাস 2b 1 মাইনাস 2b। তাহলে এখানে দেখো তোমার সাধারণ রাশি এসে পড়ছে, 1 মাইনাস 2b উপরে আছে, 1 মাইনাস 2b নিচেও আছে। তাহলে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে 2a বাই 1 প্লাস 2b। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো, আমি বুঝাইতে পারছি। তারপরে যদি তুমি না বুঝো, তুমি আবার একটু খেয়াল করো যে কোথাও কোনো সমস্যা থাকলে যদি তোমার কাছে মনে হয় যে আর একটু বুঝাইলে ভালো হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেব। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে 7 নম্বর অঙ্কটা আছে, এটা আশা করি তুমি এখন নিজেরাই পারবা। এখানে হরকে শুধু সূত্র এই সূত্রটা প্রয়োগ করবা, তার লব যা আছে স্থির থাকবে। তাহলে আমরা আরেকটু ভিন্ন টাইপের অঙ্ক করি, সেটা হলো 10 নম্বর অঙ্কটা, যে হর এবং লব দুই ক্ষেত্রেই উৎপাদক করতে হবে। এ ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই উড়াইতে পারছো। এখন আমরা 10 নং অঙ্কের জন্য প্রস্তুতি নিই। দেখো, 10 নং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব মনোযোগ সহকারে বুঝবা। এটা পারলে ইনশাল্লাহ সবগুলো অঙ্ক নিজে নিজে করতে পারবো। শিক্ষার্থীরা, প্রশ্নটা বই থেকে সবাই দেখে দেখে তুলছো। এবার দেখো, আমাদের উৎপাদকের যে নিয়মটা ছিল, একটা নিয়ম আমরা তো গত অঙ্কে বললাম কি সূত্র প্রয়োগ। এবার দেখো, এখানে আমাদের নতুন যে নিয়মটা আছে, যদি কোনো রাশির মধ্যে ধ্রুবপদ থাকে এবং চলকের সাথে সহগ থাকে, অর্থাৎ প্রথম রাশির সাথে চলকের সাথে যদি সহগ থাকে, তাহলে সহগকে ধ্রুবক পদ দিয়ে গুণ করব। তাহলে আমাদের ধ্রুবক পদ হলো -15 আর এক্স স্কোয়ারের সহগ হলো 1। তাহলে এটাকে আমি গুণ করলে গুণফল -15। এবার এই -15কে এমনভাবে ভাঙাইতে হইব, অর্থাৎ 15-এর এমন দুইটা গুণনীয়ক নিতে হইব যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে মাঝের পদটা পাওয়া যায়। ইংলিশে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমি -15কে যদি ভাঙাই, তাহলে পাই -5 ×
বা মনে করো 5 × 3 পাইলাম, মাইনাস বিবেচনায় নিলাম না, তাহলে 14কে বাঙালি আমি পাই 3 × 5, তাহলে কি করলে 2 হবে। 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি সেক্ষেত্রে আমি 2 পাই। তাহলে শিক্ষার্থীরা আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। তাহলে আমার প্রথম পদ যা আছে তা থাকলো, তারপরে 5x মাইনাস 3x মাইনাস 50। কীভাবে 3 আর 5 আসলো এই জিনিসটা আমি এখানে বুঝাইলাম। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা এখন বুঝতে পারছো। ভবিষ্যতে এই ধরনের উৎপাদক থাকলে নিজে নিজে করতে পারবা। তাহলে দেখো এবার এই লবের যে কাজটা করছি তুমি নিজে নিজে এবার হরটাকেও ঠিক অনুরূপভাবে করো। তবু আমি সাহায্যের জন্য তোমাকে লিখে দিলাম যে 4 × 5। আর 4 × 5 কেন নিলাম, কারণ 4 আর 5 যোগ করলেই 9 হয়। আর যেহেতু এখানে দুইটাই রাশি যুগের, সবগুলোই যুগের থাকলে একবার নিশ্চিন্ত সহজে লিখতে পারো। তাহলে আমি লিখে ফেলি 5x প্লাস 4x প্লাস 20। এবার শিক্ষার্থীরা আমরা যে প্রথমের যে নিয়মটা বলছিলাম উৎপাদকের, যে কমন নেওয়া, তাহলে প্রথম জোড়ায় জোড়ায় কাজ করি। আমি প্রথম জোড়া থেকে x কমন নিই, তাহলে আমার অবশিষ্ট থাকে x প্লাস 5। তারপরে থেকে -3 কমন নিই, থাকে x প্লাস 5। তারপরে নিচেও ঠিক অনুরূপভাবে x কমন নিলে x প্লাস 5 প্লাস 4 কমন নিলে x প্লাস 5। তাহলে শিক্ষার্থী আশা করি কমন নেওয়ার ব্যাপারটা বুঝছো। আর আগেই বলছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সরল লঘিষ্ঠকরণ সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই সবগুলো করতে হলে আমাকে উৎপাদক লসাগু গসাগু এই জিনিসগুলি খুবই ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং প্রয়োগটা পারতে হবে। তাহলে এখানে দেখো যারা উৎপাদক 5.3 ভালো মতো পারো নাই এরার জন্য একটু সমস্যা হবে, আর যারা বুঝছো এরা খুবই অনর্গলে করতে পারবা। তারপর বাসায় প্র্যাকটিস করবা, ফলো করবা। এবার উৎপাদকের দ্বিতীয় আবার এখানে কমন আছে, সাধারণ পদ আছে x প্লাস 5। তাহলে আমি x প্লাস 5 লিখলাম, অবশিষ্ট থাকে x মাইনাস 3। নিচে অনুরূপ কাজ করলাম, তাহলে থাকে আমার x প্লাস 4। তাহলে দেখো সাধারণ পদ বাদ দিলে থাকে x মাইনাস 3 বাই x প্লাস 4। তো শিক্ষার্থীরা এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হলো এটা, এটাই আমার নির্ণয় উত্তর। তাহলে অঙ্কটা খুব মনোযোগ সহকারে খাতায় তুলো এবং বুঝতে চেষ্টা করো। আর আগামী ক্লাসে আমাদের বাড়ির কাজ থাকবে অনুসরণী 6.1-এর 1 থেকে 10 পর্যন্ত। এর সাথে আমাদের মেইন বইয়ের উদাহরণ 1, 2, 3, উদাহরণ 1, 2, 3 এবং অনুসরণী আমি লিখে দিই উপরে যে বাড়ির কাজটা আমি এখানে লিখি, বাড়ির কাজ উদাহরণ 1, 2, 3 অনুশীলনীর 1 থেকে 10। তো প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে বাড়ির কাজ করবে এবং অঙ্কগুলো বারবার করতে চেষ্টা করবে। তাহলে আমরা পরবর্তী সময় যখন সৃজনশীল করব তুমি সবগুলো অঙ্ক নিজে নিজে করতে পারবে। আর অঙ্ক যদি না বুঝো এখন না করলে বুঝবা না, না করলে পরবর্তীতে যখন তুমি ক্লাস 8-এ উঠবা তখন আর বীজগণিতে ভালো করতে পারবে না। এই জন্য আগে থেকেই তোমাকে সব কিছু দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্র্যাকটিস করা। তো অঙ্ক যত তুমি প্র্যাকটিস করবা ততই তোমার উন্নতি হবে। এই জন্য এই অঙ্কগুলো বারবার বাসায় করবা এবং যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করবো, আমি তোমাকে বোঝাইতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, মনোযোগ সহকারে পড়াশোনা করবা এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের পর্যন্ত খোদা হাফেজ।